একটাই তারা দাবি চাইছে যে এই অত্যাচারিত সরকারকে কিভাবে তাড়াতে হবে। প্রত্যেক জায়গায় ঘোটালা, কয়লা, চাকরি, বালি, মাটি, প্রত্যেক জায়গায় যে এই ঘোটালা প্রত্যেক মানুষের কানে কানে পৌঁছে গেছে। তারাই সামান্য টাকা পয়সা নিয়ে যে 1500 টাকা যুবশ্রী দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তার স্বামীরা বাইরে পড়েছে, তাদের পর্যায় সামনে কি অবস্থা আজকে দেখেন। সামনে আমাদের রাজ্যে হচ্ছে বিধানসভা নির্বাচন, আর আমরা এখন দাঁড়িয়ে আছি নবগ্রাম বিধানসভা এলাকায়। তো এখানে কিছু মানুষজনকে পেয়ে গেছি, তাদের কাছে জেনে নিব আগামী দিনে এই নবগ্রাম বিধানসভার মানুষ কি চাইছে। তার আগে বলে রাখি, এই নবগ্রাম বিধানসভা একটা সময় ছিল বামেদের অর্থাৎ সিপিএম এর লাল দুর্গ, কিন্তু বিগত লোকসভায় বিগত বিধানসভাতে সেই লাল দুর্গের পতন ঘটেছে এবং এখানে যিনি এমএলএ ছিলেন কানাই মণ্ডল, তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবং 2021-এ আবার তৃণমূলের বিধায়ক হয়েছেন। এবার মানুষজনের কাছে জানবো যে আগামী দিনে এখানকার মানুষজন কি চাইছে। তো আপনার নাম? আমার নাম বদিউজ্জামান। কি করেন এমনি? আমি আর্মি থেকে রিটায়ার্ড হয়েছি 2004-এ। বর্তমানে আমি এনটিপিসি ফারাক্কাতে একটা কোম্পানিতে সার্ভিস করি। তো সামনে তো বিধানসভা নির্বাচন। দেখুন, আমি বিধানসভা নির্বাচনের কথাই আপনাকে কি বলবো। আমি তো আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ে আছি। এক্স আর্মি হয়ে আমি 1985-তে আর্মিতে জয়েন করেছি। আমি তখনকার আগেকার আমি মাধ্যমিক পাস এবং আমি আর্মি থেকে 2004-এ রিটায়ার্ড হয়ে আমার ভোটার কার্ডে কি গন্ডগোল ছিল না জানি না, এখন নামের একটু গন্ডগোল 2002-এ করেছে। আমি যখন ভর্তি হই তখন আমার নাম ছিল বদিউজ্জামান, না মোহাম্মদ নাসে কি ছিল না। স্টিল নাও এখন পর্যন্ত আমার বদিউজ্জামানই নাম আছে, কিন্তু মাঝে মধ্যেই আমার নামকে কেটে বিকৃতি করে লিস্টে টাঙানো হয়েছে। এর জন্য দায়ীকে তাও যাই না। আর এই যে এত মানে দুঃখজনক কথা যে আমি একজন ডিফেন্সের সার্ভিস করেছি, আমি 2টো অপারেশন অ্যাটেন্ড করেছি। আমি 1993 কিডনি অপারেশন আর পুঞ্চে, যেখানে অনেক আমাদের ফৌজি ভাই শহীদ হয়েছিলেন, সেখানে আমি প্র্যাকটিক্যাল ছিলাম। আমি কার্গিল অপারেশনের সময় আমি ইয়েতে গুমরির উপরে মানে এমন এক জায়গাতে ছিলাম যেখানে কার্গিল থেকে মাত্র 30 কিলোমিটার। এই অবস্থাতেও আজকে আমি দেশের সেবা করে দীর্ঘ 20 বছর আসার পরে আজকে আমাকে দেশকে প্রমাণ দিতে হবে যে আমি ভারতের নাগরিক কি না। দুর্ভাগ্যের কথা যে আমার কাছে পাসপোর্টও আছে, আমার স্ত্রীরও পাসপোর্ট আছে, তার সত্ত্বেও আমার এবং আমার স্ত্রীর দুজনেরই বিচারাধীনে পড়ে আছে। তো এর উপরে কি মন্তব্য করবো আর কি আশা করবো দেশের কাছ থেকে, বা এখান থেকে কি আশা করতে হবে কোন পার্টির কাছ থেকে? যে যা পরিস্থিতি, এই পরিস্থিতি কিছু বলার আছে আমার? আমি নিজেই তো ভারতের এখন বাসিন্দাই নই। তো এতে কতটা আপনি হতাশজনক, কি বলবো, ভাবতে খুব কষ্ট হচ্ছে যে এই রকম পরিস্থিতির উপরে আমাদের মতো লোককে দেশে বাদ দেওয়া হয়, যারা দেশের জন্য সবকিছু দিয়ে এসছি, আর আমার পুরো জৈবনটা আমার দেশের জন্য মিটিয়ে দিয়েছি। এখন বার্ধক্য আসার পর আমাকে প্রমাণ দিতে হচ্ছে যে আমি ভারতের নাগরিক কিনা। এর থেকে আর কি বলতে চাবো? আপনার কি মনে হচ্ছে যে কি কারণে এই ধরনের রাজ্য সরকার ফেলিওর, না কেন্দ্রীয় সরকার ফেলিওর, না আমাদের যে বিচার ব্যবস্থা বলুন বা হচ্ছে নির্বাচন, একদম কেন্দ্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত সব বিষয় ফেলিয়ার। কারণ যদি কেন্দ্র বাদ দিচ্ছে তো সে রাজ্য কি করতে বসে আছে? এরা কি করছে এখানে? এদেরই তো অফিসার দিয়ে সবকিছু কাজ করা হলো, তারপরে কোন আবার বাদ যাচ্ছে। এতে আমি আশা কি করবো? আমি কাকে বলবো যে আমি কাকে দিয়ে কাকে কোন পার্টিকে দলকে ভোট দেবো? ব্যক্তিগত বিষয়, আমি তো নিজে কোনো রাজনীতি করি না, কারণ আমি সমাজসেবক। আমি সমাজের দায়িত্ব আমার কাছে, বিভিন্ন সমাজের দায়িত্ব আছে আমার কাছে। দুঃখের কথা এটাই যে আমাদের মতো লোক যদি বাদ পড়ে, তো সাধারণ যারা গ্রামের লোক, যারা মূর্খ, যাদের কোনো বার্থ সার্টিফিকেট নেই, কোনো ডকুমেন্টস নাই, তারা কি করতে পারে? তারা কি করবে? অবশ্যই অবশ্যই এটা একটা খুব হতাশজনক ব্যাপার। এবং শুধু আপনি নয়, আমাদের রাজ্যে এইরকম প্রচুর আছে, শিক্ষক, তারপর রিটায়ার্ড তো আপনি আছেন, আর্মিদের মধ্যে পুলিশ অফিসার আছে, যারা আদি নাগরিক, তারাও এরকম বাদ যাচ্ছে। এবং সেই বিষয়ে মমতা ব্যানার্জি যে পদক্ষেপ নিচ্ছে বা বাম সিপিএম এর পক্ষ থেকে যে পদক্ষেপ নিল, তো সেখান থেকে কিছু মনে হচ্ছে যে দেখুন, মানুষ তো আশাবাদী, আমরা আশা করতে পারি, আর বেশি কিছু না, আশাই রাখতে পারি যে হ্যাঁ হতে পারে। আর বাকি আমার কিছু বলার নেই। পুরো সুপ্রিম কোর্টের রায়ের উপর ভরসা, এখন তো কোর্টের উপরই নির্ভর করছে। এখন ওখানে বা কতটুকু সঠিক পাবো সেটাই বা কি করে ভাববো, ভাবার কিছু নেই আমাদের। গতকালকের রিপোর্টটা দেখেছেন সুপ্রিম কোর্টের, এখন অব্দি যে 10 লাখ, মুর্শিদাবাদে 11 লাখের মধ্যে কয়েক লক্ষ মাত্র এখন অব্দি হয়েছে।
এবং তার একটু মধ্যে সময় লাগবে, না সময় দিলে তো এটা সম্ভব না। আসলে অনেক লোকের তো এখন পর্যন্ত ডকুমেন্ট ঠিক মতো যাচাই করা হয়নি। আপনি আশাবাদী তার মানে। হ্যাঁ, একদম আশা রাখছি হতে পারে, কিন্তু আমি কোনো দলের কথা বলতে পারবো না, কারণ আমি তো দলের বাইরে হয়ে গেছি, বাইরে। দেশেরই তো বাইরে হয়ে যাচ্ছি, তো দলের কথা কি বলবো। অনেক অনেক Okay, thank ধন্যবাদ। you. অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সেরাতুন শেখ, শাহজাদপুর অঞ্চল বিরোধী দলনেতা, বিরোধী দল। অঞ্চল সভাপতি সেরাতুন। কোন দলের পক্ষ থেকে? আমি কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে। তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো কি মনে হচ্ছে যে সামনে নবগ্রামে যে বিধানসভা ভোট, এর জন্য দেখেন অকাপ অকাপ সম্পত্তি নিয়ে একটা মুসলিম সমাজের মানুষকে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে যে একটা সমুদায়কে তাদের সম্পত্তি গ্রাস করার পরিকল্পনা নিয়েছে, এর একটা অসর করবে। আর ইদানিং যে এখন এসআইআর নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়ের সাজিশে এই যে তাদের রাজনৈতিক ইস্যু নিয়ে, পলিটিক্যাল ইস্যু নিয়ে যে একটা বিভ্রান্তি মানুষের মধ্যে পড়েছে, এই যে 11 লক্ষ ভোটার বিচারাধীন, তাদের কি অবস্থা, তাদের না, আমরা তো গ্রামে বাস করি, গ্রাম ঘুরি, সব প্রত্যেক জায়গায় যাই, এমনই মানুষ হতাশা, তাদের কোনো কথা বলতে গেলে তাদের কাজ কাম কিছু, তাদের মানসিকতাই নাই, শুধু এসআইআর এসআইআর যে নিয়ে একটা মনে চলে হচ্ছে। যে নাগরিক আছে না, কিনা নাগরিক আছে সেটাই কিনা বড় চিন্তা। চিন্তা। তো তো সেই সেই জন্য যে স্থানীয় এমপি এমএলএ তাদের অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত ছিল, তারা কোনো রকম দুটোতেই কোনো উদ্যোগ নেয়নি। নেয়নি। কিন্তু বরং এখানে কংগ্রেস সিপিএম উভয়ই কিন্তু আপনি কালকে দেখলেন ডিপুটেশন দিল ডিএম এর কাছে, এই এসআই নিয়ে তাদের জন্য বৈধ ভোটার বাদ না যায় এবং সমস্ত কিছু বিষয়টা দেখার জন্য ডিএম এর কাছে ডিপুটেশন দিয়েছে কংগ্রেস সিপিএম মিলেই। তার জন্য মনে হয় কিছু প্রভাব, মানুষের আশা জাগ্রত মানে হতে পারে। নবগ্রামে আপনারা কংগ্রেসীরা স্বপ্ন দেখছেন? না না না, কংগ্রেস সিপিএম টিএমসি এটা কোনো না, তবে টিএমসির ব্যর্থতা, এটা পরাজয়, এটা অস্বীকার করার কিছু নাই। কেন এর যা দুর্নীতির অবস্থা, রানিং এমএলএ, এই কাটমানি থেকে রাস্তাঘাটে, এই দেখেন বাস্তবখালী থেকে একটা জীবন্ত রাস্তা গেল, সে রাস্তার যদি মান দেখেন, এমএলএ সাহেব হলো কয়েক লক্ষ টাকা খেয়ে চলে গেলো রাস্তার মানে, এমএলএ হলো এই ব্লক সমিতি হলো টাকা খেয়ে চলে গেলো, আমরা স্থানীয় প্রধান উনিও টাকা খেয়ে চলে গেলো, সে রাস্তায় 1 বছর যাবে না। আপনারা যদি একটু ভিজিট করেন তো বুঝতে পারবেন রাস্তার কি অবস্থা। তো এই আমার মনে হয় আগামী দিনে পশ্চিমবাংলায় টিএমসি থাকা সম্ভাবনা কম, তবে আমাদের বিধানসভাতে কানাই মণ্ডল টিএমসি একদম পরাজয় হবে, এটা নিশ্চিত। তো এখানে তো এবার চতুর্মুখী লড়াই হবে, যেহেতু সিপিএম আর কংগ্রেস জোটটা হলো না, এর ফলে কি ক্ষতি হবে না? বিরোধী ভোট তো ভাগ হয়ে যাবে এবার। একটু অসর পেলেও কিন্তু তবুও এই বিরোধীরাই মানে এখানে সাকসেসফুল হবে। বিরোধীরা কে? সিপিএম, কংগ্রেস, বিজেপি? এখানে আমাদের আশা আছে, আমরা যে কোনো ভাবে হোক উভয় মিলে একটা সংগঠিত ভাবে আমরা একটা বিরোধীরা আশা করে আছি। মানে উপর তলায় ভোট না হলেও নিচু তলায় নিচু মানুষের, তলায় আমাদের কর্মীদের জোটবদ্ধতা নিয়ে মানে আমরা শেষ পর্যন্ত যেখানে বিরোধী- দেখবেন যে ক্যান্ডিডেট হচ্ছে শক্তিশালী সেই দিকে এগিয়ে যাবে। হ্যাঁ। মূল কথা হচ্ছে তৃণমূল আর বিজেপিকে হারাতে যা করার হ্যাঁ, যা দরকার সেটা সেটাই করবেন। করা যাবে। আমাদের নিচুতলার জোট, ভোটাররা জোট চাইছে আর নেতারা চাইছে ভোট। আর ভোট চাইতে গেলে আমাদের আম পাবলিকের প্রয়োজন, সে আম পাবলিক যেটা বলবে সেটাই হবে। ওপর লেভেলে যে করছে করুক, কিন্তু আমরা নিচে লেভেলের সিপিএম কংগ্রেস যারাই আছে বিরোধী টিএমসি, তারা কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবেই আশাবাদী এখনো পর্যন্ত আছি, তবে দেখা যাক কি হয়। তো আর একটা শেষ প্রশ্ন আপনাকে করব, আপনি বলছেন বিরোধীরা আশাবাদী, তৃণমূলের দুর্নীতি আছে, হাজার দুর্নীতি আছে, ওদের অনেক সমস্যা আছে, মুসলিম বিরোধী ওরা, সব ঠিক আছে, কিন্তু ওরা যেভাবে ভোটের আগে যে বেকার ভাতা মানে যুবশ্রী চালু করলো 1500 টাকা করে, তারপর হচ্ছে কি আপনার এর যে এটা ভাতা, মহিলাদের যে ভাতা, সেই ভাতাটা 500 টাকা বাড়িয়ে দিল, তার ফলে কি এফেক্ট পড়বে না? ইফেক্ট দেখেন, এই টিএমসি সরকার এই ভাতা দিয়ে কয়েক বছর এই পশ্চিমবাংলার মকসদে বসেছে, কিন্তু এতে কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। কেননা আমাদের গ্রামের মানুষ সজাগ জাগ্রত হয়েছে, এই টিএমসির এটা লোভ, নিজের সুবিধার্থে এইসবগুলো সামান্য মানুষকে দিয়ে আমাদেরকে লুটার চেষ্টা করছে, সেটা অনেকে বুঝে গেছে। এই ভাতাশ্রী, এই রূপশ্রী, কন্যাশ্রী আর এই লক্ষ্মী ভাণ্ডার, এসব আর মানুষ কিন্তু বুঝতে চাইছে না। একটাই তারা দাবি চাইছে যে এই অত্যাচারিত সরকারকে কিভাবে তাড়াতে হবে। প্রত্যেক জায়গায় ঘোটালা, কয়লা, চাকরি, বালি, মাটি, প্রত্যেক জায়গায় যে এই ঘোটালা প্রত্যেক মানুষের কানে কানে পৌঁছে গেছে।
তারা এই সামান্য টাকা পয়সা নিয়ে যে 1500 টাকা যুবশ্রীর যে লক্ষ্মী ভান্ডার যে তার স্বামীরা বাইরে পড়েছে, তাদের পর্যায় হিসেবে কি অবস্থা আজকে দেখেন, তাদের কোনো জীবনের আশা নেই আপনি বাইরে বললেন আপনি যে দুর্নীতি, সবকিছুতে ওরা দুর্নীতি করছে, তো আপনারা সিপিএম, কংগ্রেস বা ধরুন হুমায়ুনের বা আইএসএফ এর এই দল ওই তৃণমূল আর বিজেপির পয়সার কাছে কিভাবে লড়াই করবেন? এটা তো আজকের ডেটে বাস্তব। হ্যাঁ, ওদের পয়সা থাকতে পারে, কিন্তু আমাদের বিরোধীদের পয়সা অল্প থাকলে আমাদের স্বচ্ছতা, আমাদের স্বচ্ছ ব্যবহার, সেই জিনিসকে আমরা তুলে ধরবো। পরিষ্কার পরিচ্ছন্নতা যে আমাদের সেই পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমরা তাদের সামনে তুলে ধরবো। অনেক অনেক ধন্যবাদ। আপনার আশা এবং আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয় ভোটের পর, সেই শুভকামনাই রইল। ধন্যবাদ।